শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, আজ লং মার্চের ঘোষণা। নিজ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, পড়ার টেবিলে ফেরার আহ্বান। দেশে কাজের অভাবে মেধা পাচার হচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী। স্টার্ট আপের জন্য বিনা জামানতে ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার আশ্বাস। শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে এলেই গ্রেপ্তার, জানিয়েছেন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। বিচার নিশ্চিতের দাবি বিরোধী দলীয় নেতার। দেখছিলেন সংবাদ শিরোনাম। বিশ্বকাপ ফুটবল সেমিফাইনালে থমকে গেল ফ্রান্সের জয়রথ। লা ব্লুজদের বিদায় ঘণ্টা বাজিয়ে ফাইনালে উঠে গেল স্পেন। ফরাসিদের ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর লা রোজারা আবারও বিশ্বকাপের ফাইনালে। এমবাপ্পে ইয়ামালের দ্বৈরথে শেষ হাসি কনিষ্ঠ জনের। ডালাস স্টেডিয়ামের গ্যালারি জুড়ে ছিল লাল জার্সিধারীদের বিজয় উল্লাস। বিস্তারিত মনির হোসেনের প্রতিবেদনে। একটি ভুল, সারা জীবনের আক্ষেপের গল্প। ৪ বছর তিলে তিলে গড়ে ওঠা স্বপ্নের মৃত্যু। এক প্রান্তে চোখের জলে যদিও, অন্য প্রান্তে ওঠে খুশির জোয়ার। টানা ৩ বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন ভাঙল ফ্রান্সের। ১৬ বছর পর আবারও বিশ্বসেরার তাজ মাথায় নেওয়া থেকে এক ধাপ দূরে স্পেন। বিশ্বকাপের পারফরমেন্স ও র্যাঙ্কিংয়ে ফ্রান্সই ছিল এগিয়ে। কিলিয়ান এমবাপ্পের সামনে সুযোগ আরও একবার দলকে ফাইনালে তোলার, সোনার জুতো নিজের নামে করে নেয়ার। কিন্তু স্প্যানিশ ডিফেন্সে বোতলবন্দি লা ব্লুজ গোল মেশিন। শুরু থেকেই ছন্নছাড়া ফ্রান্স। বল দখল কিংবা পাস, কোথাও নেই পরিকল্পনার ছাপ। ম্যাচটা দুই বিস্ময়, এমবাপ্পে ও লামিন ইয়ামালের লড়াই। দলীয় শৃঙ্খলা আর নৈপুণ্যে জয়ী ইয়ামাল। ম্যাচের তখন ২০ মিনিট ডিবক্সের ভেতর লং পাস ক্লিয়ার করতে গেলেন ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে। বুঝতে পারেননি পেছনে ওত পেতে আছেন ইয়ামাল। বল ক্লিয়ার করতে গিয়ে ইয়ামালকে করলেন আঘাত। রেফারির পেনাল্টির বাঁশি। স্পট কিকে ওয়ারজাবালের নিশানা ভেদ। এক মৌসুমে তার ১৪তম গোল, স্পেনের পক্ষে নতুন রেকর্ড। ম্যাচে ফিরতে ফ্রান্সের হাতে প্রচুর সময়। স্পেন সুযোগ দিলে তো নিখুঁত পাসিং, মাঝমাঠে বল দখল আর আঁটোসাঁটো ডিফেন্স। দিশেহারা লা ব্লুজ ভুল করেছে বারবার। ফরাসিদের অসহায়ত্বের ফায়দা তুলে নিতে স্পেন করেছে সুযোগের সদ্ব্যবহার। ম্যাচের ৫৮ মিনিট দানি ওলমো আর পেদ্রো পোরোর দ্রুত লয়ের 1-1। ফ্রান্সের ডিফেন্স ভেঙে ফাঁকায় পোরো। কোনো তাড়াহুড়ো নেই, ধীরস্থির ঠান্ডা মাথায় ফিনিশিং। ম্যাচে লা রোজাদের দ্বিতীয় অন টার্গেট শট, তাতেই ২ গোল। গোলের খাতায় নাম তুলেছিলেন লামিন ইয়ামালও। অফসাইডের ফ্ল্যাগে নাম কাটা পড়েছে স্কোর শিট থেকে। তাতে যদিও ক্ষতি হয়নি স্পেনের। এমবাপ্পে দেমবেলেরা খুব বেশি সুযোগ পাননি, যাও বা পেয়েছেন। উনাই সিমন ও স্প্যানিয়ার ডিফেন্সের বাধা ভাঙতে পারেননি। টানা ৩ বিশ্বকাপের ফাইনালে খেলার রেকর্ডে জার্মানি ও ব্রাজিলের পাশে বসা হলো না ফরাসিদের। ১৬ বছর পর আবারও ফাইনালে স্পেন, তাদের ইতিহাসেই দ্বিতীয়বার। ২০১০ সালে শিরোপা তুলেছে হাতে, এবার তার পুনরাবৃত্তির সুযোগ। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। অপেক্ষা ছিল ১.৫ যুগেরও বেশি। সেমিতে ফ্রান্সকে পরাজিত করে এখন বিশ্বকাপের শিরোপার স্বপ্নে বিভোর স্পেন। ডালাসের স্টেডিয়ামের লাল ঢেউ ছুঁয়ে গেল সুদূর ঢাকার স্পেন সমর্থকদেরও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখা শেষে জয় উদযাপন করেন স্পেনের সমর্থকরা। ফাইনালে আরও একটি দারুণ লড়াই দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা। আরেফিন শাওনের রিপোর্ট। ইউরোপের দুই শক্তির লড়াইয়ের উত্তাপ জমেছিল আগে থেকেই। তাই তো আজ ডালাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই যেন অপেক্ষায় ছিল এই ম্যাচের ফলাফলের। নিজ নিজ দলের জার্সি পরে বড় পর্দার সামনে খেলা দেখতে বসেন সমর্থকরা। স্পেনের দুর্দান্ত গতির সামনে যখন অনেকটাই মুখ থুবড়ে পড়ে ফ্রান্সের মুহুমুহু আক্রমণ, ফরাসি সমর্থকদের হতাশা ছাপিয়ে তখন লাল জার্সিদের উল্লাস। ফাইনালে অবশ্যই আর্জেন্টিনার পাইলে আমরা, কারণ আর্জেন্টিনা অনেক এই বিশ্বকাপ বিগ টিম। অবশ্যই স্পেনের সাথে আর্জেন্টিনাই পড়ুক, কারণ আমাদের ইয়ামালের যে খেলা, আশা করি মেসির আমরা ঢাকায় বিশ্বকাপ ইনশাল্লাহ নিয়ে নিব। আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড ফাইনালে প্রতিপক্ষ যেই থাকুক, কাউকেই স্পেন ছেড়ে কথা বলবে না বলে আশা সমর্থকদের। আজকে অনেক ভালো খেলছে স্পেন। ফ্রান্স তাদের কাছে কিছুই মানে কি কোনো বলে পায় না হিসাবে, যে হিসাবে খেলছে ওই হিসাবে কোনো বলে পায় না ফ্রান্সে। সেরা ভাইয়া সেরা, আরো গোল হওয়ার দরকার ছিল। আশা করি সহজে হবে। আমাদের হারিকেন আছে, বেলিমহালম আছে, ওনারা খুবই ভালো খেলতে আছে। আল্লাহ রহমতের দোয়া, ওনারা ইনশাল্লাহ জিতবে।
ফাইনালে আরো দুর্দান্ত লড়াইয়ের সাক্ষী হতে চান ফুটবল প্রেমীরা। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। আজকের এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আজকের পরীক্ষা স্থগিত না করলে শিক্ষা বোর্ড অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দেশের প্রতিটি জেলায় একই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে তারা। এর আগে গতকাল রাজধানী সায়েন্স ল্যাব ও উত্তরায় বিক্ষোভের পর শিক্ষা বোর্ডও ঘেরাও করে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে 2 ঘন্টারও বেশি সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। রাত 10:45টার দিকে তারা ঘোষণা দেন, দাবি না মানলে লং মার্চ করবেন বুধবার। আমাদের দাবিগুলো আজকে আমরা দেখেছি মেনে নেওয়া হয়নি। কিছু যেগুলো দাবি ছিল তার মধ্যে সিঙ্গেল ওয়াইজ কিছু দাবি আমাদের দেখেছি সেই ক্ষমা প্রার্থনা করেছে এবং 13 জুলাই পরীক্ষা আবার পুনরায় নেওয়া ঘোষণা দিয়েছে। কিন্তু এগুলো আমাদের মূল দাবি না। আমাদের মূল দাবি যে শিক্ষামন্ত্রী আর একজন পদত্যাগ চাচ্ছি, কারণ আমরা একটা শিক্ষার্থী বান্ধব শিক্ষামন্ত্রী চাই। এবং তাছাড়া কালকের পরীক্ষা স্থগিত চাই আমরা আজকে রাতের মধ্যেই, এবং যদি তা করা না হয় আমরা সেই বিষয়ে কালকে অ্যালার্ট থাকবো এবং পরীক্ষার পরে আমরা লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার ঘোষণা দিলাম। এর আগে মঙ্গলবার বিকেল 5:45টার দিকে সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর আবার এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা দাবি পেপার ওয়ার্ক পাঠাইছি, ওনাদের সেটা মানতে হবে এবং আজকের মধ্যে এই দুইটা হচ্ছে গিয়ে ঘোষণা দিতে হবে। কালকে নাই, ওনাকে তো অপশন দেই না, আপনি মানেন কি মানবেন না, আমরা বলছি মানতেই হবে। এর আগে মঙ্গলবার সকাল 11টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি করেন তারা। আমি অলরেডি 3 দিন ভিজা পরীক্ষা দিতেছি, ফুল ভিজা, আমি বেঞ্চে বসে লেখছি। অনেক ছাত্র ছিল ওখানে, তারপর যে কারেন্ট চলে যেতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন কালকে একটা ভিডিও ভাইরাল হলো, শিক্ষামন্ত্রী আমাদের মতো ছাত্রদেরকে পোল্ট্রি বলতেছে, এটা শিক্ষামন্ত্রীকে রাইট কে দিয়েছে। আমরা চাচ্ছি যে শিক্ষামন্ত্রী হয়তো কিছু একটা সিদ্ধান্ত দিক, নয়তো উনি পদত্যাগ করুক। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা কলেজের সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়, তবে কিছুক্ষণ অবস্থান করে সড়ক ছেড়ে দেন তারা। আমরা ভালোভাবে পরীক্ষা দিব, আমরা ভালো রেজাল্ট করবো, মা বাবার স্বপ্ন পূরণ করবো। সেই জায়গায় আমরা কি করতেছি, রাস্তায় আমার এই পোস্টার নিয়ে নামা লাগতেছে। কেন আমার এই পরিস্থিতি কেন হলো, এটা উত্তর আমি দিব না, এটার উত্তর দিবে আমাদের শিক্ষামন্ত্রী। এরকম একটা মন্ত্রী যে বুঝেই না কিছু, যে ছাত্রদের উপর উল্টা পাল্টা চাপাই দিবে, ছাত্ররা কি করবে, আত্মহত্যা করবে বলেন? এটাকে আত্মহত্যা করে মরে গেলে উনার শান্তি হবে? উনি কিছু পাবে? পরে রাজধানীর বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকেলের দিকে আবারও সায়েন্স ল্যাবে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে সংসদ ভবনের দিকে যান তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বন্যা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনে আবারও পরীক্ষা নেওয়া হবে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। আন্দোলনকারীদের ঘরে ফিরে যাবার আহ্বানও জানান তিনি। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষায় 2 ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে বলেও সংসদকে আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পদার্থবিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষাটি পুনরায় নেয়ার বিষয়টি বিবেচনা করবে সরকার। সেই সঙ্গে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আমি দুঃখিত। মঙ্গলবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে এইচএসসির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং বিজ্ঞানের অন্যতম প্রধান বিষয় পদার্থবিজ্ঞানের পরীক্ষার আগে শিক্ষার্থীদের আন্দোলনের পরও কেন তা 2-1 দিন পেছানো হলো না জানতে চান সংসদ সদস্য রুমিন ফারহানা। মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার? জবাবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সারা দেশের সার্বিক পরিস্থিতি এবং স্থানীয় প্রশাসনের মতামত বিশ্লেষণ করেই পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের ভুলের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলেও সংসদকে জানান শিক্ষামন্ত্রী। ইতিমধ্যে বন্যার কারণে আমরা চিটাং বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদেরকে পুনরায় পরীক্ষা নিতেই হবে। এই ক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি যে চিটাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব, ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান,
সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। শিক্ষামন্ত্রী আরও জানান, সারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষায় প্রায় 2700টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। চট্টগ্রামে বন্যার কারণে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি সহ পুরো চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা আগে স্থগিত করা হয়েছিল। চলমান পরিস্থিতির উপর সরকার সার্বক্ষণিক মনিটরিং করছিল এবং 64 জেলার এসপি, 8টি বিভাগীয় কমিশনার, প্রতিটি বোর্ডের চেয়ারম্যান ও ইউএনএদের সঙ্গে কথা বলেই পরীক্ষা যথাসময় নেওয়ার সিদ্ধান্ত হয়। যে চট্টগ্রামে যখন এই ফ্লাড হলো তখন আমরা একে একে প্রথম রাঙ্গামাটি, বান্দরবন, পরে আমরা খাগড়াছড়ি এবং এরপরে আমরা চট্টগ্রাম পুরা বোর্ডের পরীক্ষা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম। সেই সাথে মনিটরিংয়ের সময় আমরা 64 জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিংয়ের জন্য তাদের সাথেও কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছেন না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে বৃষ্টির পানি কোথায় কোথায় ছিল সেগুলো আমরা সকলেই লক্ষ্য করেছি। কোমলমতি সন্তানদের জন্য আমাদেরও মায়া রয়েছে মাননীয় স্পিকার, সেই জন্য আমরা সবসময় মনিটরিং করি। সোমবার পরীক্ষার দিন সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠে পানি জমে গেলে তাৎক্ষণিকভাবে মেয়র, ফায়ার সার্ভিস, পুলিশ ও ডিসিদের সহায়তায় পরীক্ষার্থীদের নৌকায় করে কেন্দ্রের 5তলা ভবনে পরীক্ষা নেওয়া হয় বলেও জানান শিক্ষামন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে কাজের সুযোগ কম থাকায় মেধা পাচার হচ্ছে। যারা উদ্যোক্তা হয়েছেন বা হবেন, সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্ট আপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন। আইসিটি বিভাগ থেকে স্টার্ট আপের জন্য জামানত ছাড়াই 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে বলেও জানান প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে যুব সমাজের উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং উদ্যোক্তার সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার লক্ষ্যে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের মতামত, ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে নানা বিষয়ে জানতে চান। শিক্ষার্থীদের প্রশ্ন ছিল, ব্যবসা বাণিজ্য শুরু করতে গেলে ব্যাংক লোনের প্রয়োজন হয় এবং ব্যাংকে জামানত হিসেবে জমি বা অন্যান্য সম্পদ বন্ধক রাখতে হয়। সেক্ষেত্রে নতুন উদ্যোক্তারা কিভাবে সুবিধা পেতে পারে, এমন প্রশ্নে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। আমরা আইসিটি ডিপার্টমেন্ট থেকে যেটা এই যে ফান্ডটা একটা রাখা হয়েছে, আপনি অলরেডি একটা বক্তব্য শুনেছেন যে 5 কোটি টাকার মতন টোটাল বাজেট রাখা হয়েছে এবং আমরা 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। এবং একই সাথে আমরা যেটা চিন্তা করেছি বা বলা যায় ডিসিশন নিয়েছি আমরা যে আপনার মতন এরকম যদি উদ্যোক্তা থাকে যাকে একদম আপনি একদম ফ্রেশ স্টার্টআপ নেই, আপনাকে আমরা এই যে ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, আপনার বিভিন্ন রকম কোলাটারাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়, এটা আপনাকে যাতে এটা এর ভিতর দিয়ে যেতে না হয়, আপনি আসবেন, আপনার প্রজেক্টটা দেখবে, একটা কমিটির মতো করা হয়েছে না, একদম নিউট্রাল একটা কমিটি করা হয়েছে। এখানে মন্ত্রী সাহেবও নাই, এখানে অ্যাডভাইজার সাহেবও নাই, একদম পিওর একটা কমিটি করা হয়েছে। তারা আপনারা দেখবে, দেখে ডিসিশনে আপনাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। ব্যবসা করতে গেলে প্রথমে অনেক জিনিস ক্লিক করে না, একটু সময় হয়তো লাগে, কিন্তু যদি ওটার পসিবিলিটি থাকে অবশ্যই সেটাকে আবার সেকেন্ড টাইম আবার ফাইন্যান্স করা হবে ইনশাল্লাহ। বিদেশে মেধা পাচার হয়ে যাচ্ছে, তাদের ধরে রাখতে সরকার কি উদ্যোগ নিচ্ছে? শিক্ষার্থীদের এমন প্রশ্নেরও উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে
সে ফ্লরিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি। যারা চলে যাচ্ছে বাইরে, আমি যতটুকু বুঝি তাদের এখানে কাজ করার স্কোপটা নাই, সেরকম ইনস্টিটিউশনগুলো বোধহয় নেই, সেই জন্য তারা চলে যাচ্ছে। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। তরুণদেরকে নিজের জীবনে পার করে আসা চ্যালেঞ্জগুলো স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের স্বার্থে উদ্যোক্তাদের প্রয়োজন। তরুণ উদ্যোক্তাদের যে কোনো কাজে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন তিনি। এগিয়ে যেতে গিয়ে একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। তবে আপনাদেরকে এতটুকু বলতে পারি, এই মুহূর্তে আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। অনুষ্ঠান শেষে সরকারের অনুদানপ্রাপ্ত 6টি নির্বাচিত স্টার্টআপের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ইউথ স্টার্টআপ মেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে এলেই গ্রেপ্তার করা হবে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। একই সাথে গণভোটের রায়কে শ্রদ্ধা জানাতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। অন্যদিকে পলাতক হাসিনা ও ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও হুইপ। রিপোর্ট ঈশান নাসরুল্লাহ। জাতীয় সংসদে ৬৮ বিধিতে জুলাই গণ অভ্যুত্থান ও গণহত্যার বিচার বিষয়ক জনগুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। আলোচনায় সংসদ সদস্যরা বলেন, রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিচার করতে হবে। ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিতেরও দাবি জানান তারা। আওয়ামী লীগের যে ষড়যন্ত্র তত্ত্ব আছে, মেটিকুলাস ডিজাইনের যে কথাগুলো তারা বলে মাননীয় স্পিকার, সেই ধরনের বক্তব্য তথ্য দিয়ে আমাদের এখানে অনেক সংসদ সদস্য তারা কথা বলেন মাননীয় স্পিকার। এই যে জুলাইয়ে এত মানুষ জীবন দিল, এত মানুষকে খুন করা হলো, তাদের বিচারের কি গতি প্রকৃতি, সেই দিকে যদি আমরা একটুখানি তাকাই মাননীয় স্পিকার, তাহলে আমাদেরকে হতাশ হতে হয় মাননীয় স্পিকার। একটি রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে অবশ্যই এই ফ্যাসিবাদের বিচার নিষ্পত্তির প্রশ্নে আমাদেরকে ঐক্যমত্য হতে হবে এবং বাংলাদেশে ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় না আসতে পারে, কেউ যেন জনগণের উপরে এই ধরনের গণবিরোধী অবস্থান নিয়ে গুম খুন হত্যাযজ্ঞ না চালাতে পারে, তার জন্য আওয়ামী লীগের একটা দৃষ্টান্তমূলক বিচার রাজনৈতিক দল হিসেবে অবশ্যই করতে হবে। জুলাই নিয়ে যতটুকু কাজ মাননীয় স্পিকার অন্তর্বর্তী সরকারই এখন পর্যন্ত করেছে, সেটাই আমরা এখন পর্যন্ত আছে, কিন্তু এটা পর্যাপ্ত আমরা এটাও বলি না। কিন্তু এই সরকার এর থেকে বেশি করে তারপরে কথা বলুক যে তারা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করছে। আমরা বাকশালের কথা জানি, ইতিহাস থেকে পড়েছি, এবং জুলাই গণঅভ্যুত্থান সহ গত 16 বছর আমরা সচক্ষে দেখেছি, এবং জুলাই গণঅভ্যুত্থানের যে হত্যাকাণ্ডের সাথে জড়িত তার বিচার দল হিসেবে আওয়ামী লীগকে করতে হবে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা 17 বছর গুম ও খুন হয়েছে তাদের ভুলে যাওয়া যাবে না। গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিচারের ব্যাপারে কোনো গড়িমসি এই জাতি আসলেই সহ্য করবে না। এই ট্রমা বহন করার শক্তি এই জাতির নাই। বিচার হতেই হবে। তবে অবশ্যই এটাও বলবো, কারো উপর যেন অবিচার করা না হয়। জুলাই এসেছিল একটা পরিবর্তনের জন্য, একটা নিউ ডাইমেনশন নেশন বিল্ড আপের জন্য। এর জন্যেই কনসেনসাস পরিষদের দীর্ঘ আলোচনা করে কিছু রিকমেন্ডেশন তৈরি করা হয়েছিল। এই জন্যই একটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোটে জনগণ হায়ের পক্ষে, সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। কি এখানে হয়ে গেল আমরা ঠিক বুঝতে পারি নাই। বারবার বলা হচ্ছে এখানে প্রতারণা করা হয়েছে। কে করলো? আলোচনায় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, দিল্লিতে হুঙ্কার দিলেও আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না। জানান, শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা চলছে, দেশের সীমানায় এলেই গ্রেপ্তার করা হবে। যারা আত্মসমর্পণ করার হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না মাননীয় স্পিকার।
কারণ আইনের কাছে তারা দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশের সীমানায় ঢোকার সাথে সাথে তারা গ্রেপ্তার হবেন। এটা আমাদের সরকারের অঙ্গীকার, জুলাই চেতনার আমাদের অঙ্গীকার। মাননীয় স্পিকার, যারা জুলাই চেতনায় বিশ্বাস করে তারা কখনো এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেবে না, এটা আমাদের বিশ্বাস। তাই যারা জুলাই চেতনাকে নিয়ে বিভক্তির চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আসেন আমরা এক কাতারে দাঁড়াই। গণভোটের গণরায়কে শ্রদ্ধা জানাতে হলে সংবিধান সংশোধন কমিটিতে আপনাদেরকে আসতে হবে, সেখানে আলোচনা করতে হবে। সেখানে যদি সবাই সমঝোতার ভিত্তিতে আমরা যদি এই জাতীয় সংবিধান সংস্কার পরিষদ যদি গঠন করতে হয়, সেই আলোচনা ওখানে হবে। কিন্তু আপনারা ওয়াকআউট করলেন, আপনারা সংবিধান সংশোধনী কমিটিতে থাকতে চাইলেন না। সেটা ইতিহাস হয়ে থাকলো, জাতি দেখলো। আমরা এই সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে চাই, আমরা রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করতে চাই, আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, এবং আমরা ভবিষ্যতে যাতে এই দেশে কোনোদিন ফেসিবাদ এবং ফেসিবাদী কোনো উৎপত্তি না হয়, উৎপাদ না হয়, পার্লামেন্টারি ফুয়ারের সৃষ্টি না হয়, সেজন্য আমরা এমন সংবিধান সংশোধন করতে চাই যে এই সংবিধানটা সমঝোতার ভিত্তিতে গ্রহণ করা উচিত। কিন্তু আপনারা সহযোগিতা করলেন না। এখনো উন্মুক্ত আছে 5টা আসন, সদস্য সংখ্যা আপনাদের জন্য নির্ধারিত আছে। আপনারা যদি কখনো মনে করেন এই সংবিধান সংশোধনী কমিটিতে আসবেন, তাহলে আপনারা এই গণতান্ত্রিক চর্চা হিসেবে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমরা অলওয়েজ ওয়েলকাম জানাবো। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হলেও স্বৈরাচারী আচরণ করতে দেওয়া হবে না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, জুলাই জাদুঘর আগামী 5ই আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। আজ 15 জুলাই 2024 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। নারী শিক্ষার্থী সহ শত শত আন্দোলনকারীদের উপর ন্যাক্কারজনক এই হামলার প্রতিবাদে গর্জে ওঠে সারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। আন্দোলন ছড়িয়ে পড়তে থাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, এমনকি স্কুল শিক্ষার্থীদের মাঝেও। ছাত্র জনতার আন্দোলনেই 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের। আন্দোলন পরবর্তী 2 বছরে জুলাই হত্যার বিচারের অগ্রগতি ও শহীদ পরিবারগুলোর ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে সৈকত সাদিকের রিপোর্টে। সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারাও নাতিপুতি হলো মেধাবী, তাই না? 15 জুলাই সকাল থেকে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। কোটা বিরোধী আন্দোলনকারীদের নিয়ে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরূপ মন্তব্যের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে শুরু হয় তুমুল বিক্ষোভ। দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল এগোতে থাকে বিভিন্ন হলের দিকে। ভিসির বাসার সামনে তাদের মিছিলে সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। বেধড়ক পিটানো হয় ছাত্রীদেরকেও। হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ। সন্ধ্যার পর ঢাকা মেডিকেল, 21 হল, দোয়েল চত্বর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। কমপ্লিট শাটডাউনের মধ্যেই রাজপথে নামে জুলাইয়ের অকুতভয় সৈনিকরা। তাদের দমাতে পুলিশের সঙ্গে যুক্ত হয় আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা। 18 জুলাই রাজধানীর ধানমন্ডিতে কোটা সংস্কার আন্দোলনে গিয়ে গুলিতে নিহত হয় রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। 1400 শহীদের রক্তের প্রতিদান জুলাই আন্দোলন নিয়ে আজ রাজনীতি বিভাজন হওয়ায় ক্ষুব্ধ শহীদ ফারহানের বাবা। পিতার কাঁধে পুত্রের লাশ, এই ভারী বস্তুটা ভাইয়া সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে, সারাটা জীবন এই কষ্টটা বয়ে বেড়াতে হবে। তার মধ্যে যদি দেখি যে আমাদের মধ্যে এরকম আমাদের ঐক্যের মধ্যে একটা ফাটল ধরানোর জন্য বিভিন্ন রকমের কনস্পিরেসি চলতে থাকে, এগুলো আরও বেশি কষ্ট দেয় আমাদের। প্রায় 1.5 বছর জাতীয় ঐক্যমত কমিশনে যে সিদ্ধান্তগুলো নিয়ে একটা গণভোটের আয়োজন করেছিল, সেই গণভোটে পাবলিকের যে গণরায়টা যেটা জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, সেই হাটা যেন বাস্তবায়ন হয় এই প্রত্যাশা রেখে। বুলেটের আঘাতে শহীদ হওয়া ছেলেকে হারিয়ে অনেকটা বাকরুদ্ধ মা ফারহানা দিবা। ভালো লাগে না, বিচার তো আর হলো না। আর কোনো মায়ের রকম ছেলে বুক খালি যেন না হয়। শহীদদের জন্য সবাই যেন দোয়া করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে তাদের ছেলে হত্যার বিচার। এই শহীদের পিতামাতার এখন একটাই চাওয়া, এই হত্যাকাণ্ডের যথার্থ বিচার। আশা করতে পারি আর কি, এই আশাটা নিয়ে
বেঁচে আছি, বেঁচে থাকবো এবং মৃত্যুর আগ পর্যন্ত দেখে যেতে পারবো কিনা জানি না। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানের উপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস, সিরিক ও বেলুচিস্তান সহ উপকূলীয় বেশ কিছু অঞ্চলে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরান চুক্তি ও আলোচনায় না ফেরা পর্যন্ত হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর তালিকায় বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোকেও যুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া হরমুজ প্রণালীতে নৌ অবরোধ অব্যাহত থাকলেও 20% টোল নেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানান তিনি। এর আগে মঙ্গলবার রাতে মার্কিন হামলায় হরমুজগান প্রদেশে প্রাণ হারিয়েছেন 3 নিরাপত্তা কর্মী। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড IRGC। ইরানের হামলায় কুয়েত সেনাবাহিনীর 4 সদস্য আহতের কথা জানিয়েছে কুয়েত। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, আজ লং মার্চের ঘোষণা, নিজ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, পড়ার টেবিলে ফেরার আহ্বান। দেশে কাজের অভাবে মেধা পাচার হচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী। স্টার্ট আপের জন্য বিনা জামানতে 5 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার আশ্বাস। শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে এলেই গ্রেপ্তার, জানিয়েছেন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। বিচার নিশ্চিতের দাবি বিরোধী দলীয় নেতার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।